লাস্ট ডাকসু ইলেকশন তো 2019-এ হয়েছে, ওইটার আগে 90s হচ্ছে, ওইটার আগে, রাইট? আমি যদি ঠিক বলে থাকি। সো এত বড় গ্যাপ, আর 2019টা নিয়ে তো আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি, ওইটার ভ্যালিডিটি নিয়ে, ওইটা কতটুকুন একটা রিয়াল ইলেকশন ছিল। বাট এই ইলেকশন তো অনেকটুকু ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকেই পরে মেইন স্ট্রিম পলিটিক্সে যায় যারা ক্যান্ডিডেট, যারা সাকসেস পায়। সো এই নেক্সট ডাকসু ইলেকশনটা কত ইম্পর্টেন্ট বাংলাদেশের, নট জাস্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য, বাট বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের। আমার কাছে মনে হয় যে এইটার যে ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সটা আসলে অনেক বেশি হচ্ছে, আমরা এখানে ইম্পর্টেন্স আরোপ করতেছি দেখে এটা ইম্পর্টেন্ট সাম এক্সটেন্ট। মানে এটা একটা ছাত্র সংসদ নির্বাচন, একটা ছাত্র সংসদ নির্বাচন আসলে সত্যিকার অর্থে বলতে গেলে যে পরিমাণ ইম্পর্টেন্স এটাকে দেওয়া হয়, এইটা আসলে না বাংলাদেশের পলিটিক্সের জন্য হেলদি, না ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্সের জন্য হেলদি। কিন্তু রিগার্ডলেস এইটাকে মানুষজন একটা ওই যে কি বলে না, বেলওয়েদারের মতো দেখবে যে আসলে বাতাস কোন দিকে, বা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন, এই নিয়ে তো অনেক কথা হয়েছে। সো আওয়ামী লীগের পক্ষ থেকে বা একইভাবে জামাতের পক্ষ থেকেও একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয়েছে যে মানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বোধহয় প্রাউড রাজাকার, যে এরা রাজাকার জিনিসটাকে একটা ইতিবাচক শব্দ হিসেবে দেখে, এবং মানে তারা ওই তাদের কাছে 71 ইম্পর্টেন্ট না, ইত্যাদি ইত্যাদি, তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন তার সম্পর্কিত একটা আইডিয়া কনস্ট্রাক্ট করা হয়েছে। এখন সাধারণত যেটা হয় যে কোনো একটা গ্রুপের মধ্যে সব থেকে ভোকাল যারা, অনেক সময় আমরা ভোকাল মাইনরিটিকে মেজরিটিভাবে ভুল করি। সো এখানে একটা ডিফাইনিং জিনিস হচ্ছে এভাবে কাজ করবে যে আমরা যদি এই ইলেকশনে দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে আসলে এখানে 71 ইস্যুকে নানানভাবে কি বলবো কোট আনকোট রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছে, তাদের যদি এখানে ম্যাসিভলি বিজয় হয় তাহলে এই জিনিসটাকে দেখা হবে হচ্ছে অনেক বেশি আপনার যে এই বয়ানের সত্যতা হিসেবে। উল্টা দিকে যদি দেখা যায় যে না, আসলে তাদের আহামরি এখানে ভোট নাই, একটা নির্দিষ্ট ব্লকের বাইরে তারা খুব বেশি যে ছাত্রদের রিপ্রেজেন্ট করে এমন না, তখন জিনিসটাকে অন্যভাবে দেখা হবে। তখন প্রবাবলি 71 এবং 24কে যারা একসাথে ধারণ করে, এবং যারা আমরা শুরু থেকে বলে আসতেছি যে ওই যে জুলাইয়ের যেই তুমিকে আমিকে রাজাকার রাজাকার, সেটা ওয়াজ বেসিকলি সার্কাস্টিক, সেটা বেসিকলি আমি আওয়ামী লীগকে স্বৈরাচার বলার জন্য বলতেছিলাম। পরের কথাটা ইম্পর্টেন্ট যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তাদের ন্যারেটিভটা স্ট্যাবলিশড হয়। এটা হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের কনটেক্সটে। আরটা যেটা বলবো যেটা আমাদের এখানে দীর্ঘকালের সমস্যা, যে আপনি শুরু থেকে কোয়েশ্চেনটা যেভাবে করলেন যে 19-এর পরে 6 বছর আবার ডাকসু হয় নাই, 90-এ ডাকসু হয়েছে তারপরে হয় নাই, এইটা দূর করা যায় কিনা বা এইটা দূর হবে কিনা বিশ্ববিদ্যালয়ের প্রাইমারি কোয়েশ্চেন কিন্তু সেইটা। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যখন আমাদের কথা হচ্ছে তখন কিন্তু আসলে সেখানে 71, 24 ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের কথা হচ্ছে না। আমাদের কথা হচ্ছে আবাসন সংকট দূর করার ক্ষেত্রে ভালো মেথড কোনটা। অনেকে পিপিপি সাজেস্ট করছেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দরকার, নানান ফর্ম অফ প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে আসলে আবাসন সংকট দূর করা দরকার। তার উল্টা দিকে আমরা অনেকে বলছি যে না, আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্য দিয়ে না, ইউনিভার্সিটিটাকে পাবলিক হ্যান্ডসেই রাখতে হবে। এইটার যে মানে ফান্ড আছে, এই ফান্ডের অ্যালোকেশনের মধ্য দিয়ে আসলে মানে আমাদের এখানে যদি এত কিছু করার ফান্ড থাকে, এখানে মুজিব বর্ষ পালন করার জন্য এত টাকার ফান্ড খরচ করা হয়েছে, এখানে নানান অবান্তর কি বলবো স্থাপনা তৈরি করা হয়েছে, আপনি জানেন মল চত্বর ওখানে অবান্তর একটা স্থাপনা কোটি কোটি টাকা খরচ করে। সো সেইগুলা করার মতো যদি আমাদের ফান্ড থাকে তাহলে আমাদের আবাসন সংকট দূর করার জন্য যে ফান্ডিং, সেই ফান্ডিংও আমাদের আসলে আছে। সো আবাসন সংকট কার দ্বারা ভালো মতো সমাধান হবে, কে আসলে এটা এনশিওর করতে পারবে যে 1 বছর 3 মাস পরে আর একটা ডাকসু হবে, এইগুলা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে অ্যারাইজ করবে। সো এখানে আসলে একটা খুব অদ্ভুত মিসম্যাচ আছে আর কি। গোটা দেশ তাকায় আছে হচ্ছে এটার পলিটিক্যাল কনসিকুয়েন্স কি, এটা ন্যাশনাল পলিটিক্সে কি বার্তা দিচ্ছে সেটার জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে ক্যানট কেয়ারলেস অ্যাবাউট দ্যাট। তাদের প্রাইমারি কনসার্ন হচ্ছে যে এখানে আবাসন সংকট কীভাবে দূর হবে, এইখানে যে রেজিস্টার বিল্ডিংয়ের দৌরাত্ম্য, এই রেজিস্টার বিল্ডিংয়ের দৌরাত্ম্য কীভাবে দূর হবে, এই ক্যাম্পাসে যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের পক্ষে যতগুলো অনলাইন জার্নাল বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির,
অ্যাক্সেস করা সম্ভব হয়, সেই অ্যাক্সেসিবিলিটি কিভাবে বাড়বে, ইত্যাদি ইত্যাদি। সো আমার কাছে মনে হয় যে মানে ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এক ধরনের গুরুত্ব থাকবে যেই জিতুক, বা সেটারে একটা বেলবেদার হিসেবে দেখা হবে, কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা আলটিমেটলি মেজরিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট ভোটটা দিবে বেসড অন কে, তার কাছে কে মনে হচ্ছে যে কে আসলে এই তাদের যে প্রাত্যহিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আপনি যদি ডাকসু ইলেকশনের যে পজিশনের জন্য করছেন, দাঁড়িয়েছেন নির্বাচনে, আপনি যদি পজিশনটা পান, আপনার প্রপোজিশন কি ছাত্রদের জন্য, আপনি কি করতে চান? আমি প্রাইমারিলি যেই জিনিসটা আমার এজেন্ডা নাম্বার 1, সেটা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র বদলাইতে হবে। এই যে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ ধরে, যে ডাকসু কেন প্রতি বছর হয় না। হ্যাঁ, ডাকসুর প্রতি বছর না হওয়ার একটা বড় কারণ হচ্ছে ডাকসু থাকবে না, ডিজলভড হবে। এই ডিসিশনটা প্রাইমারিলি প্রেসিডেন্টের। হ্যাঁ। সো এই যে সভাপতি এই ডিসিশনটা কন্ট্রোল করতেছেন, এটা সভাপতি কে? সভাপতি হচ্ছে ভিসি, যিনি কিন্তু কোনো ছাত্র না। হ্যাঁ। সো আবার সেই ভিসির নিয়োগ হচ্ছে পলিটিক্যালি। সো কখন ডাকসু দিতে হবে এবং কখন ডাকসু দেওয়া যাবে না, সেই হিসাবটা আলটিমেটলি পলিটিক্যাল হিসাবের আন্ডারে হচ্ছে। এবং এবার যে এখন এই সময় ডাকসু হচ্ছে সেটাও কিন্তু তাই, যে এটা একটা পলিটিক্যাল মোটিভেশন আছে। যারা এখন ভিসি আপনার প্রক্টর হয়েছেন, তারা হচ্ছে সেই পলিটিক্যাল মোটিভেশনের জায়গা থেকেই এই মুহূর্তে ডাকসুটা হওয়া ইম্পর্টেন্ট বলে তারা মনে করতেছেন, সার্টেন পলিটিক্যাল রিজনসে। সেই কারণে এই সময় এসে ডাকসুটা হচ্ছে। সো আমার 1 নাম্বার এজেন্ডা, মানে যেটা আমি এনশিওর করেই ছাড়বো, সেটা হচ্ছে যে যাতে করে 1 বছর 3 মাসের মধ্যে আমরা আর একটা ডাকসু করতে পারি এবং এটার একটা রেগুলারিটি তৈরি হয়। সেটার জন্য গঠনতন্ত্রের পরিবর্তন লাগবে। ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের অধিকার এই মুহূর্তে ডাকসুর হাতে নেই, সেটাও হচ্ছে আপনার টিচার্স বডিগুলোর হাতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তো ধরেন আবাসন নিয়ে আমাদের আলাদা প্রকল্প আছে। আমরা বারবার করে বলতেছি যে আবাসন সংকট আমরা দূর করতে চাই, কিন্তু আবাসন সংকট দূর করতে গিয়ে আমরা ইউনিভার্সিটিকে প্রাইভেটাইজ করে ফেলতে চাই না। এই ইউনিভার্সিটির যে অ্যাফোর্ডেবিলিটি, এটা এমনি প্রতি বছর কমে যাচ্ছে। এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য অ্যাক্সেসিবিলিটি কমতেছে। সো সেই অ্যাক্সেসিবিলিটি কেমনে তৈরি করা যায়, কিভাবে করে এই ইউনিভার্সিটির আবাসন সংকট দূর করা যায়, আবার অ্যাক্সেসিবিলিটিও রাখা যায়, সেটা একটা গুরুত্বপূর্ণ ইশতেহারের জায়গা। আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইশতেহারের জায়গা, যেটা নিয়ে কেউ কথা বলতেছে না, সেটা হচ্ছে ইউনিভার্সিটির মেজরিটি স্টুডেন্ট কিন্তু অনাবাসিক। কিন্তু আপনি যদি ডাকসুর রাজনীতি দেখেন, তাহলে দেখবেন যে গোটা রাজনীতিটাই সেন্টার করতেছে আবাসিক শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। তার একটা বড় কাঠামোগত কারণ হচ্ছে আপনার এখানে হল সংসদ আছে, কোনো অনুষদ ভিত্তিক সংসদ নেই। মনে করেন একটা স্টুডেন্ট, সে অনাবাসিক, সে ফর এক্সাম্পল অ্যানথ্রোপোলজিতে পড়ে, সো তার হলে নিয়মিত যাতায়াত। এখন সেই স্টুডেন্টটাকে আসলে ডাকসু কি দিতে পারে? ডাকসুর যে সেন্ট্রাল 28 জনের বডি, সেই 28 জনের বডি তো আসলে তার অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের ভিতরে যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলো ডিল করার জন্য ইনাফ না। এখানকার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছে, আমাদের মেডিকেল সেন্টারগুলোর অবস্থা খুব খারাপ। এখানে মানে যাই অসুখ হোক না কেন, আপনার নাপা প্যারাসিটামলের বাইরে ওটা কিছু দিতে পারে না। সো সবাই বলতেছে যে কথাগুলো আমাদেরও কমন, সেটা হচ্ছে যে আমরা হলে হলে ফার্মেসি তৈরি করতে চাই। কিন্তু আমরা যেটা এক্সট্রা যেই বিষয়টা নিয়ে এক্সট্রা ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে মেন্টাল হেলথ ক্রাইসিস, এটা প্রায় একটা এপিডেমিকের মতো। 2018 সালে আমাদের এখানে 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করছে, এবং আপনি যদি প্রত্যেকটা বছরের ক্যালেন্ডার ইয়ার দেখেন, প্রত্যেক বছরই দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়ে 5-7 শিক্ষার্থী গড়ে আত্মহত্যা করতেছেন। এবং আরও ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এইটাকে ডিফাইন করা হয় একটা মিডল ক্লাসের, আপার মিডল ক্লাসের প্রবলেম হিসেবে, শখের সমস্যা হিসেবে। সো যার ফলে একজন গরিব শিক্ষার্থী, সে আসলে এইটা চিন্তা করার স্বাধীনতাই বা নাই, তার নাই যে আমিও ডিপ্রেসড। কিন্তু আপনি যদি দেখেন আমাদের এখানে লাস্ট যে শিক্ষার্থীটা আত্মহত্যা করে মারা গেছেন, সেই শিক্ষার্থীটা একটা চা বাগানের শ্রমিকের সন্তান, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পড়তে, এই হলের ছাত্র। এই মেন্টাল হেলথ ক্রাইসিস দূর করার জন্য আসলে মেন্টাল হেলথের পিছনে প্রচুর পরিমাণে রিসোর্স দিতে হবে, এবং এটা যে ট্যাবু, এই ট্যাবুর জায়গা থেকে এটাকে সরাইতে হবে। আমার হলগুলোতে, আমার ডিপার্টমেন্টগুলোতে যাতে সাইকোথেরাপিস্ট থাকে, একটা আমার হলে যেন 24/7 একটা সাইকোথেরাপিস্ট থাকে, যে আমার যদি সুইসাইডাল লাগে অ্যাবসলিউটলি, আমার জন্য একটা ফোন করার লোক থাকে। এই মেন্টাল হেলথ ক্রাইসিস অ্যাড্রেস করার জন্য এখানে ব্যাপক পরিমাণে ফান্ডিং লাগবে। এখানে যে রিসার্চগুলো হয়, এই রিসার্চগুলোকে আপনার শক্তিশালী করা লাগবে। মানে রিসার্চগুলোর জন্য স্টুডেন্টরা বাজেট পায় না, যে বাজেটটা আসে মেন্টাল হেলথ রিসার্চের জন্য, সেটাও টিচাররা রাখে, স্টুডেন্টরা সেটা পায় না। সো এখানে কোনো কিছু ডেভেলপ করতেছে না। টু অ্যাড টু দ্যাট, মেন্টাল হেলথ ক্রাইসিসের কথা আমরা যেটা বলতেছি না, এটা কোত্থেকে হয়? এটার একটা বড় জায়গা হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টরা কনস্ট্যান্টলি ডিহিউম্যানাইজড। এই ডিহিউম্যানাইজেশনের একটা পার্ট ছিল গেস্ট রুম বন্ধ, যে তাকে মানুষের মতো ট্রিট করা হইতেছে না। রাত 12টার সময় দরজা ধাক্কায় বলেছে বাইরে প্রোগ্রামে যাইতে হবে, অমুক ভাইয়ের সালাম নিন করতে হবে।
সেটা একটা ডিহিউম্যানাইজিং এফেক্ট। আর একটা ডিহিউম্যানাইজিং এফেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। আমরা মনে করি যে যদি আমাদের এখানে একটা একাডেমিক পরিবেশ তৈরি করতে হয়, তাহলে যেই লোকটাকে আমি জুনিয়র স্কলার বলতেছি, ইউনিভার্সিটিতে তো বেসিক্যালি যিনি আন্ডারগ্র্যাড স্টুডেন্ট তিনি একজন জুনিয়র স্কলার। সো তার সাথে যিনি শিক্ষক তার কোনো ক্ষমতার ভারসাম্য নেই। আমাদের এখানে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স সিস্টেম অনেক ইউনিভার্সিটিতে আছে, কিন্তু আমাদের এখানে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আসলে যে কাজটা করতেছে সেটা হচ্ছে টিচারদের ক্ষেত্রে একটা মানে টিচারদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিতেছে। ধরে একটা লোক তার ক্লাস করার কোনো কারণ নেই, তিনি 30 বছর ধরে একই স্লাইড পড়ান, কিন্তু তার ক্লাসটাও আপনার যাইতে হবে। কেন? না গেলে আপনার অ্যাটেন্ডেন্স আসবে না, অ্যাটেন্ডেন্স না থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এই যে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স সিস্টেম, এটা মানে ডিরেক্ট ভুক্তভোগী আমি পরপর 3 বছর পারি নাই পরীক্ষা দিতে, কারণ আমার এরকম 1-2টা কোর্স প্রতি বছর ছিল, যেই কোর্সগুলো লিটারালি করা সম্ভব না। ওই একই সময়ে যখন আমি এই কোর্সগুলো করতেছি না দেখে আমার ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স পাচ্ছি না এবং পরীক্ষা দিতে পারতেছি না, ওই একই সময় কিন্তু আমি আমার ইকোনমিক্সের বন্ধুর সাথে বসে শান্তনু মজুমদারের পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করে আসছি। সো এবং আমাদের টিচারদের ইভ্যালুয়েট করার কোনো সিস্টেম নাই। টিচার ইভ্যালুয়েশনের নামে যেটা আছে সেটা সম্পূর্ণ একটা স্ক্যাম। একটা ব্যাচের ছেলেপেলেকে ডাকা হয়, ডাকে টিচারের অন্য এক টিচারের সামনে বলা হয় যে তুমি ইভ্যালুয়েশন দাও, তখন সিআর এসে বলে দেয় যে হচ্ছে এত ইভ্যালুয়েশন খারাপ দিলে পরের ব্যাচে আমাদেরকে পরের ইয়েতে আমাদেরকে কম নাম্বার দেওয়া হবে। সো এখানে শিক্ষক শিক্ষার্থীদের ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ আমাদের ইশতেহারের প্রস্তাব। তো এখানে নারী পুরুষের ক্ষমতার বৈষম্য আছে, অধিকারের বৈষম্য আছে, সেই অধিকারের বৈষম্য অ্যাড্রেস করা। আমরা প্রস্তাব করতেছি খুব সুনির্দিষ্টভাবে যে রাত 12টা পর্যন্ত হলের গেট খোলা রাখতে হবে এবং সারা রাত ইমার্জেন্সি গেট খোলা রাখতে হবে। আমাদের এখানে একটা বড় ক্রাইসিস হচ্ছে, আমাদের এখানে যেটা শুরুতে বলতেছিলাম যে অনলাইন জার্নাল অ্যাক্সেস করা যায় না। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে অনলাইন জার্নাল অ্যাক্সেস করতে পারছে না, বিভিন্ন বাইরের ইউনিভার্সিটির ব্যবস্থা করতে হবে। আমাদের এইখানে আপনি দেখবেন যে হচ্ছে রেজিস্টার বিল্ডিং আর একটা ডিহিউম্যানাইজিং জিনিস। আপনি সারা দিনের কাজকর্ম গুছায় আপনি কাগজপত্র নিয়ে 12টার সময় রেজিস্টার বিল্ডিংয়ে ঢুকলেন, বলবে লাঞ্চের পরে আসুন। এখন এইটার কোনো সলিউশন কেউ প্রপোজ করতেছে না, মানে বলতেছে সমস্যার সমাধান করবো কেউ, কিন্তু কেউ অ্যাকচুয়াল মডেলটাকে এটা বলতেছে না। আমরা সাজেস্ট করতেছি যে আমরা ইআরপি মডেল নিয়ে আসবো। এখন আমি অনেকগুলি কথা বললাম, এর সবগুলি যে আমি করতে পারবো আমি এই আশ্বাস দিই না, কিন্তু আমি যেটা করার ব্যাপারে আমি খুবই অ্যাডামেন্ট, সেটা হচ্ছে যে আমি গঠনতন্ত্র পরিবর্তনের মধ্য দিয়ে ওই ক্ষমতাটা নির্বাচিত ডাকসুর হাতে নিয়ে যেতে চাই, যাতে পরের ইলেকশনটা কবে হবে এটা ডাকসু ডিফাইন করতে পারে, যাতে রিসোর্স অ্যালোকেশন কীভাবে হবে সেখানে ডাকসুর একটা সে থাকে, এবং যেখানে আসলে এই আলোচনাগুলো যদি প্রতি বছর যদি ডাকসু হয় তাহলে সামহাউ এগুলোর সমাধান করার একটা ইনসেন্টিভ যারা পলিটিক্যাল অর্গানাইজেশন তাদের মধ্যেও তৈরি হয়। বড় বড় পার্টির স্টুডেন্ট ইউনিট রাজনীতি দখল করে রাখে, নাকি যে এখানে আরও ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স হওয়া উচিত, যেটা পরে যায় মেবি ওরা পার্টি পলিটিক্সের সাথে লাইন আপ করলো, মানে এই জায়গায় কি বদলানো দরকার? কারণ যে আমরা তো সবাই দেখেছি ছাত্রলীগের হত্যা, আপনি নিশ্চয়ই এখানে ছিলেন, এক্সপিরিয়েন্সও করেছেন। সো ওইটা কিভাবে আমরা বদলাতে পারি? টেক ইট আউট ফ্রম দ্য মেইন স্ট্রিম অ্যান্ড লেট স্টুডেন্টস ডু পলিটিক্স উইথাউট বিং লয়ালিস্ট টু সাম বিগ পার্টি। আমার কাছে মনে হয় এখানে যদি আমি খুবই র্যাশনালি চিন্তা করি, ইনসেন্টিভ স্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমরা মানুষের গুডউইলের উপর ডিপেন্ড করতে পারি না, আমরা মাথা ব্যথা হলে মাথা কাইটেও ফেলতে পারি না। সো যদি একটা ইনসেন্টিভ স্ট্রাকচার থাকে, আপনি নিজেই যে কথাটা বলতেছিলেন যে যদি প্রত্যেক বছর ডাকসু হয় তাহলে যেই তখন ধরেন আওয়ামী লীগ বিএনপি, বা এখন তো আওয়ামী লীগ নেই, ধরেন বিএনপি জামাত, এদের স্টুডেন্ট উইংকেও ইনসেন্টিভাইজ করা হবে যে ডু থিংস দ্যাট আর ফেভারেবল টু দ্য স্টুডেন্টস, কারণ তা না হলে পরের বার আমি আসতে পারবো না। সো তখন ইনসেন্টিভ স্ট্রাকচারটা বদলা যায় যে আচ্ছা আমি যেটা করতেছি, আমি যে বাড়াবাড়িটা করতেছি, এটা তো আমার 1 বছর পরে আবার আমার হিসাব দিতে হবে, আমার হচ্ছে ছাত্রদের কাছে আবার জবাবদিহি করার জন্য ব্যালটে ফিরতে হবে। সো যদি ওই ইনসেন্টিভ স্ট্রাকচারটা বদলায় তাহলে আর বাকি যা আছে সব কিছু তো যদি ওই রকমও থাকে, জাস্ট যদি আমরা এটা ইনশিওর করতে পারি যে প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু থাকবে, প্রত্যেক বছর জানুয়ারি মাসে ডাকসু নির্বাচনটা হয়ে যাবে এবং ডাকসু নির্বাচন হওয়াটা একটা প্রশাসনিক বাধ্যবাধকতায় পরিণত হবে, তাহলে অটোমেটিক্যালি ইনসেন্টিভ স্ট্রাকচারের কারণে এই জিনিসপত্রগুলো বদলায় যাবে। স্টুডেন্ট চাইলেও ছাত্র সংগঠনগুলি এই জবরদখল ও মুক্তমুখী এগুলো করতে পারবে না, কারণ আলটিমেটলি তো ব্যালটে হিসাবটা হবে। সো গোপন ব্যালটে যখন একজন শিক্ষার্থী ভোট দিবে সে তো জানে যে 1 বছর কে কী করছে। সো যে মানে অত্যাচার নির্যাতন নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল সে ওই প্যারাটা করবে না। 2019-এর পর ডাকসু হয় নাই কেন? আমাদের একটা প্রপোজাল আছে ক্যাম্পাস চার্টার সংক্রান্ত, যে আমরা আসলে কিছু জিনিসপত্র ডিফাইন করে দিতে চাই, যে মনে করেন একজন শিক্ষার্থী, তিনি একজন শিক্ষার্থীকে মারলেন, তিনি একটা যিনি মারলেন তিনি একজন পলিটিক্যাল পার্টি। সো এখানে রেসপন্সিবিলিটি পলিটিক্যাল পার্টির উপর চাইতে হবে। এখানে রেসপন্সিবিলিটি শুধু পলিটিক্যাল পার্টির উপরে না, যেই প্রশাসন তার বিচার করতেছে না তার উপর চাইতে হবে। একটা বাধ্যবাধকতা দরকার যে এত দিনের মধ্যে হচ্ছে তার বিচার সম্পন্ন করতে হবে, যদি সম্পন্ন না করা হয়
তাহলে হচ্ছে তাকে মানে প্রশাসনের জায়গায় রাখা যাবে না। একটা প্রশাসন যদি একটা একাডেমিক ইয়ারে বা ডাকসু করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক্যালি তার পদত্যাগ করতে হবে। আমার যেই বাজেট সেই বাজেট দিয়ে আসলে আমি পুরো জিনিসটা করতে পারবো না, কিন্তু ইউনিভার্সিটির একটা বাজেট আছে, রাইট? ইউনিভার্সিটির বাজেট কিভাবে অ্যালোকেটেড হইতেছে এবং ইউনিভার্সিটির বাজেটের কতখানি ডাকসুকে দেওয়া হইতেছে এইটা ডিফাইন করতেছে হচ্ছে কোষাধ্যক্ষ, ট্রেজারার, যিনিও পদাধিকার বলে একজন শিক্ষক। সো এই কাঠামোটা বদলাইতে হবে সামহাউ, ডাকসু যাতে করে বড় বাজেট হ্যান্ডেল করতে পারে সেই আলোচনাটা বা সেই জায়গাটা তো ডাকসুকে নিয়ে যেতে হবে। জেনজি পলিটিক্যালি কনসিয়াস না বিষয়টা এমন না, যেমন আমার গত দুই দিনের যেই মানে প্রচারণার অভিজ্ঞতা তাতে আমি দেখছি যে প্রচুর স্টুডেন্ট আছে যারা কথা বলতেছে, কাউন্টার কোয়েশ্চেন করতেছে যে আচ্ছা আপনি তো এইটা এভাবে করে বললেন কিন্তু এই জিনিসটা কিভাবে করে হবে, ওই জিনিসটা কিভাবে করে হবে। সো এরকম নানান রকম বিষয়ে মানে তারা কোয়ারি আছে, তাদের কোয়েশ্চেনস আছে। একটা বড় বিষয় হচ্ছে তাদের কাছে তো কেউ যায় না, এবং আরো একটা বড় জিনিস হচ্ছে যে তাদেরকে এটা বুঝাইতে পারা যে হোয়াট ইউ গেট আউট অফ দিস। যেমন একটা নন রেসিডেন্ট স্টুডেন্ট, ওর ইনসেন্টিভটা কি ডাকসুতে পড়তে পারে, মানে সবাই হল নিয়ে কথা বলতেছে, সবাই খাবারের মান নিয়ে কথা বলতেছে, ওকে ওগুলোর দ্বারা এফেক্টেড, বাট হোয়াট ডাজ হি অর শি এক্সক্লুসিভলি গেট? আমরা সবসময় আমাদের গোটা জেনারেশনটা পলিটিক্যালি আমরা ছিলাম হচ্ছে অবজারভার, যে আমাদের কোনো রোল নাই, আমরা দেখতে পারি, গালিগালাজ করতে পারি, ফেসবুকে ট্রল করতে পারি, মিম বানাইতে পারি। 24-এর অভ্যুত্থান সেটা এক অর্থে বদলায় দিছে যে আচ্ছা এই জেনারেশনটা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিছে, সো সে একরকম পলিটিক্যাল অ্যাক্টর হয়ে উঠছে। এখন চ্যালেঞ্জটা হইতেছে যে এটারে ইলেকটোরালি কেমনে কনভার্ট করা যায়, এটাকে ইলেকটোরাল প্রসেসের মধ্যে তাকে কিভাবে করে বারবার করে ইন্টিগ্রেট করা যায় যাতে করে ভোট দেওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়, পলিটিক্যাল ডিবেটগুলো করাটা একটা অভ্যাসে পরিণত হয়, ক্যান্ডিডেটদের তুলনা করাটা একটা অভ্যাসে পরিণত হয়। এইটার চ্যালেঞ্জটা হচ্ছে এটা একটা ডাকসু দিয়ে হবে না, এটা একটা 5, 7, 10 বছর মেয়াদী প্রসেস, যার মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি সেই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে যাইতে সে আস্তে আস্তে পলিটিক্যাল অ্যাক্টর হয়ে উঠবে। আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে মানে আইডিওলজিক্যালি দে আর অল ওভার দ্য প্লেস। মানে এমন ক্যাম্পাসে অনেক মানুষ আছে, কত আছে জানি না, মানে আমি শুনছি বা দেখছি এরকম মানুষজন আছেন যারা বলতেছেন যে তারা হয়তো ভিপিতে হচ্ছে সাদিক কায়েমকে ভোট দিবেন, জিএসএ আমারে ভোট দিবেন। ডাজন্ট মেক এনি আইডিওলজিক্যাল সেন্স, কিন্তু দ্যাটস হাউ দে সি ইট। কারণ ওর কাছে ওই আইডিওলজির থেকে ও হচ্ছে দেখতেছে যে আচ্ছা কোন তার কাছে সার্টেন ফিগারে পছন্দ হয়েছে, সার্টেন ফিগারে ভোট দেওয়ার কথা বলতেছে। সো যেই কারণে প্রবাবলি এই ইলেকশনটা আসলে প্যানেল ভিত্তিকভাবে কেউ এককভাবে খুব জিতে আসবে এরকম মনে হয় না। মানে আমি যদি একদম অবজারভার মোডে বলি, আমি তো চাবো আমার জায়গা থেকে যে আমার প্যানেল সর্বোচ্চ পরিমাণে পারলে 28টা জিতে আসুক, কিন্তু কথা হচ্ছে যে সেটার পরিস্থিতি নাই, তার কারণ তাদের আইডিওলজি এখনো ফর্ম না। সো আমরা যদি আসলে তাদের লেকচার করার বদলে তাদের কাছ থেকে কনস্ট্যান্টলি শুনতে থাকি, তাদের অবজারভেশনগুলো নিয়ে সেইটা তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে জেনারেশনালি, সেইটার একটা আউটলুক আমাদের তৈরি করে। এবং যেটা আমাদের আসলে নির্বাচনী প্রচারণাটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস হিসেবে কাজ করতেছে। আমরা প্রচুর পরিমাণে ফিডব্যাক পাইতেছি, যে ফিডব্যাকগুলো আমরা অনলাইনে পাই না। অনলাইন তো বটের দখলে, এর দখলে, ওখানে সব মানে ধরা বাঁধা কিছু ওপিনিয়ন ঘুরায় ফিরায় হইতেছে। তা বাদে যে অর্গ্যানিক ওপিনিয়নগুলো, ওই ওপিনিয়নগুলো যদি শোনা হয় এবং যারাই ইলেক্টেড হয় তারা যদি ওই ওপিনিয়নগুলোর বেসিসে কাজ করে, আমার মনে হয় সেটা একটা নতুন করে একটা ইন্টারেস্ট কিনডল করবে তাদের মধ্যে। প্রচুর 22, 23, 23, 24, ইভেন 24, 25 সেশনের ছেলে পেলে সেন্ট্রালে দাঁড়ায় গেছে। দ্যাটস অ্যামেজিং। মানে এই যে ওই পলিটিক্যাল এজেন্সিটা ফিল করতেছে যে আমার দরকার নাই কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হওয়ার, আমি স্বতন্ত্র দাঁড়ায় যাবো, মানে আমার বলার আছে, আমার মানে আমার এজেন্ডা আছে, আমি দিব, আমি হেভিওয়েট ক্যান্ডিডেট ম্যান্ডিডেট এগুলো ভয় পাই না। সো এই যে সাহসটা, এইটা কিন্তু অভ্যুত্থানের ফলে তৈরি হয় একটা সাহস, যে সে নিজেকে পলিটিক্যাল এজেন্ট মনে করতেছে। পলিটিক্স আর ডিফাইন্ড কিছু গোষ্ঠী করবে, ডিফাইন্ড কিছু বর্গ করবে ওই জায়গায় নেই, সেটা একটা বড় অপরচুনিটির জায়গা। শাপলা চত্বর যখন হয়েছিল তখন আপনার মনে হয় একটা ফেসবুক পোস্ট আছে যে আমি অনেক মানুষ অনেক কিছু বলছে, অনেক অপিনিয়ন্স ফর্ম করছে। সো আমি জাস্ট ডিরেক্টলি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার অপিনিয়নটা কি। আসলে শাপলা চত্বরের যে আলোচনাটা, এই আলোচনাটা তো আসলে 2013-র আলোচনা, যে তখন আমার যে অবস্থান, তৎকালীন অবস্থান, আমি প্রথমে বিশ্বাস করি নাই, বা মানে আমার কাছে তখন মনে হয়েছে, কারণ তখন প্রচুর পরিমাণে ডিসইনফরমেশন, প্রত্যেকটা ইস্যু নিয়ে নানান রকম সব পক্ষ থেকে নানান রকম গুজব, নানান কিছু ছিল। তো আমি তখন খুবই কি বলবো মানে রিজিড একটা অ্যান্টি জামাত পজিশনে, যে হচ্ছে যে তখন আমার কাছে মনেই হয় নাই যে শাপলা চত্বরের যে ঘটনাটা, এই ঘটনাটা আসলেই ঘটছে। তখন যে আলোচনাটা হচ্ছে যে 60, মানে পরে আমরা জানতে পারছি যে 60-62 জন মানুষ মারা গেছেন, সেটা আমি তখন বিশ্বাস করি নাই। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইটা তো 2013-র পরে এই গোটা প্রশ্নে আমার যে অবস্থান, সেই অবস্থান তো ক্রমাগত বদলায়। কি অবস্থা?
সেইটা তো ক্রমাগত বদলায় গেছে, মানে বদলায় গেছে বলতে এমন না যে 2024-এর পরে বদলাইছে, 2013-র পর থেকে আমার একটা কন্টিনিউয়াস জার্নি আছে। এবং সেইখানে আপনি দেখতে পাবেন যে যখন কি না ইয়ের রায় হচ্ছে, আদিলুর রহমানের রায় হচ্ছে যে 62 জনকে আপনার যিনি প্রথম অধিকার যারা প্রথম এই 62 জনের তালিকাটা দিচ্ছে যে 62 জন মানুষ মারা গেছে সেখানে, সেই তালিকাটা যখন প্রথম প্রকাশিত হয়েছে বলতেছি, তার যখন রায় হয়েছে সেই রায়ের পর কিন্তু আমরা ছাত্র সংগঠন থেকে বিবৃতি দিচ্ছি এবং উই আর প্রবাবলি দ্য ফার্স্ট অর্গানাইজেশন যারা বিবৃতি দিচ্ছে ওই সময়। তো এখানে আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা সাবটেক্সটটা কি, যে শাপলা চত্বরের কথাটা নিয়ে আসার কারণ হচ্ছে আমাকে ইসলামোফোব প্রমাণ করা। যেহেতু এখানে দীর্ঘদিন একটা ইসলামোফোবিয়ার রাজনীতি হয়েছে, সো ইসলামোফোব ট্যাগটা কারোর জন্য খুবই একটা পলিটিক্যালি হার্মফুল ট্যাগ। কিন্তু আমি বলবো যে হচ্ছে এইখানে যত জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট দাঁড়াইছেন আর কেউ কিন্তু এখানে যখন ইবতেদায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে কেউ যায় দাঁড়ায় না, আমি দাঁড়াইছি। যখন ইবতেদায়ী শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে, তাদেরকে আক্রান্ত করছে পুলিশ ও 24-এর অভ্যুত্থানের পরে, এবং তাদের যেই ন্যায্য বেতন ভাতার আন্দোলন, সেই বেতন ভাতার আন্দোলনকে তারা প্রথমে মানতে চায় নাই। সেই সময় যারা মানে এখন যারা জিএস ক্যান্ডিডেট দাঁড়াইছেন তাদের মধ্যে আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে ওইখানে যায় স্লোগান দিছে, বক্তব্য দিছে, সংহতি জানাইছে। আমরা প্রথম গ্রুপ যারা ওখানে সংহতি প্রকাশ করে আসছি। 2023-এ যখন ফিলিস্তিনের উপর আক্রমণ হয়েছে তখন ফিলিস্তিনের এই মানে ইসরায়েলের জায়নবাদী আক্রমণের বিরুদ্ধে প্রথম মিছিল করা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম মিছিল করা ছাত্র সংগঠনটা আমরা, সেখানে আমি যাই অবস্থান নিয়েছি, কথা বলছি। আপনি দেখবেন যে 24-এর অভ্যুত্থানের পর 4 থেকে 5 জন মাদ্রাসার শিক্ষার্থী, তাদের নিজেদের যে মাদ্রাসা সেই মাদ্রাসায় তাদের মৃত্যু হয়েছে এবং বোঝা যাচ্ছে যে তাদেরকে টর্চার করে মেরে ফেলা হয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই একদম এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স মানে পয়েন্টস টুয়ার্ডস দ্যাট। সেই শিক্ষার্থীদের মৃত্যুর বিরুদ্ধে ছোট্ট মানববন্ধন 10 জন 12 জনের, সেখানে আমি দাঁড়াইছি। আপনি অন্য একটা জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট দেখাইতে পারবেন না যে ওই সময় যায় ওখানে অবস্থান নিয়েছে। তাহলে আমার ইবতেদায়ী শিক্ষকদের পক্ষে যা নেওয়া অবস্থান, আমার মাদ্রাসার শিক্ষার্থীদের মৃত্যুতে নেওয়া অবস্থান, বা আমার ফিলিস্তিনের পক্ষে অবস্থান, এই জিনিসগুলো দেখলেই তো আসলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে হচ্ছে যে আমার এখানে কোনো ইসলামোফোবিক টেন্ডেন্সি বলেন, পলিটিক্স বলেন, এগুলো কোনো কিছুই আমি করতে আগ্রহী না। এখন চ্যালেঞ্জটা হইতেছে এখানে যদি কেউ জামাতের পলিটিক্যালি বিরোধিতা করা শুরু করে তখন অটোমেটিক্যালি তারে হচ্ছে ভারতপন্থী, ইসলামোফোব ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা হয়। মানে এটা খুব আইরনিক কোন জায়গা থেকে, যে 2021-এ যখন শেষ নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছে তখন নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুরাইতে গিয়ে আমরা এই ক্যাম্পাসের ছাত্রলীগের হাতে আক্রান্ত হয়েছি। তখন তো জামাত ইসলামী বলছে যে নরেন্দ্র মোদীর আগমনকে তারা স্বাগতম জানায়। এখন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন যারা করে তারা যদি এটা ধরে আমাকে ভারতের দালাল বলে বা ইসলামোফোব বলে, এটা জাস্ট মানে লাইজ, প্রোপাগান্ডা, এটার কোনো বেসিস নাই। আর যারা আমার 2013 স্ট্যাটাস দেখছে তারা তোমার 2021-এর স্ট্যাটাসও দেখার কথা, 17 স্ট্যাটাসও দেখার কথা। 2021-এ যখন হেফাজতের কর্মীরা নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রোটেস্ট করে এখানে আক্রান্ত হইতেছে, তখন তো আমি কোনো জামাতের নেতাকে, কোনো শিবিরের নেতাকে দেখি নাই তার পক্ষে অবস্থান নিতে। আমি তো সেই পক্ষে অবস্থান নিছি এবং সেইটা আসলে আরো অনেক বেশি কি বলবো ডকুমেন্টেড স্ট্যাটাস, মানে ইন টার্মস অফ সেটা শেয়ারটা আরো অনেক বেশি। সো 2013 স্ট্যাটাস ফিরায় নিয়ে আসার কারণ হচ্ছে যে যেহেতু আমাকে অন্য কোনোভাবে ঘায়েল করা যাচ্ছে না, আমাকে যেহেতু হাসিনার পক্ষে এটা সাব্যস্ত করা যাচ্ছে না, আমাকে ভারতের পক্ষে এটা সাব্যস্ত করাও একটু কঠিন নানাবিধ কারণে, যেহেতু অনেক জিনিস মানে ভারতের টেলিভিশনে আমার বক্তব্য ইত্যাদি ইত্যাদি এগুলা ওয়েল ডকুমেন্টেড। সো লাস্ট চেষ্টাটা হচ্ছে ইসলামোফোবিয়ার অ্যাকিউজেশন। এখন এইটা আমার জন্য কি বলবো, এটা যদি আমি রাজনীতি না করতাম আমি হয়তো অনেক বাজেভাবে ল্যাশ আউট করতাম, কারণ আমি এটাতে খুব ব্যক্তিগতভাবে হার্ট হই। কারণ আমার এখানকার যে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমার ব্যক্তিগতভাবে সেইটা অনেক কি বলবো পাঁচমিশালি। অনেক পাঁচমিশালি বলতে আমি যখন নিজে জীবনে প্রচুর স্পিরিচুয়াল ক্রাইসিসের মধ্যে থাকছি, আমি আমার বলতে দ্বিধা নাই যে আমি একাধিক মাজারে যায় সময় কাটাইছি জাস্ট ফর আ জেনারেল স্যালভেশন, আত্মিক স্যালভেশনের জায়গা থেকে। আমার বন্ধু বান্ধব বলেন, আমার সোশ্যাল সার্কেল বলেন, প্রিডমিনেন্টলি মুসলিম সার্কেলস। সো আমি এইখানে আসলে এই মাটির একদম অর্গানিক সন্তান হিসেবে বড় হয়েছি। এখন আমার একটা জার্নি আছে, আমার স্কুল জীবনের আমি ইউনিভার্সিটিতে প্রবেশ করার পর রাজনীতি করা, আমি শাপলা শাহবাগ বর্গগত বিভাজনের মধ্যে দিয়ে কিভাবে করে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার পর আমি, সেটা তো এক না। কিন্তু সাবটেক্সট যেটা যে আমি ইসলামোফোবিক, এইটা জাস্ট হাস্যকর। 24-এ অনেক
বৈষম্য বিরোধী এগুলো বলেছে বারবার, কিন্তু সব জায়গায় তো মনে হচ্ছে যে একটা স্টার মার্ক আছে, তাই না? যে বৈষম্য বিরোধী কিন্তু ওদের জন্য না, বৈষম্য বিরোধী কিন্তু এদের জন্য না। সো এইখানে মানে ক্যাম্পাসে তো আমরা মোস্টলি নট জাস্ট ক্যাম্পাস বাট ধরেন পুরো দেশেই দেখছি যে নারীদের এগেনস্টে ভায়োলেন্স বেড়ে গেছে। তারপর হচ্ছে এনি টাইপ অফ পার্সন যারা আদার হিসাবে ক্লাসিফাই করে ওনাদের এগেনস্টে ভায়োলেন্স বেড়ে গেছে। সো এইসব জিনিসের এন থেকে আমরা কিভাবে একটা নেশন হিসাবে ট্যাকল করতে পারি? আমার কাছে মনে হয় যে আসলে মানে ইম্যানসিপেশনের কোয়েশ্চেনে এক ধরনের আইডিওলজিক্যাল অবস্থান দরকার। মানে ধরেন বাংলাদেশে এটা খুব ডিফিকাল্ট হয় কি, যে বাংলাদেশে তখন দেখা যায় যে আপনি আর কোনো সামাজিক বর্গেরই সমর্থন পাবেন না। মানে কথার কথা, যদি এমন একজন মানুষ থাকেন যিনি হচ্ছে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের ঘটনা এবং ফিলিস্তিনের ঘটনা এবং উইঘুরদের ঘটনা সবগুলাতে ইকুয়ালি ডিফাইন্ড, সো তখন যেটা হয় যে আসলে তাকে কোনো সামাজিক বর্গ থেকে সেভাবে সমর্থন দেওয়া হয় না। সো ওইটা একটা খুব কঠিন পলিটিক্যাল জার্নি, যে আমি একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীকে যখন মাদ্রাসায় মেরে ফেলা হবে তখনও আমি যেরকম ভোকালি আমার ভয়েস রেইজ করব, আমি ঠিক একইভাবে যখন কোনো একটা মাজার ধ্বংস করা হবে আমি একইভাবে আমার ভয়েস রেইজ করব, কোনো মন্দির ভাঙা হবে একইভাবে আমার ভয়েস রেইজ করব। সো বা মানে আমি কেউ হিজাব পরার জন্য যদি কোনোভাবে কেউ আক্রান্ত হয় তাহলেও তার স্ট্রং বিরোধিতা করব। কেউ হিজাব না পরার জন্য বা তথাকথিত পশ্চিমা পোশাক পরার জন্য যদি আক্রান্ত হয় তখনও একইভাবে আমার যে ভয়েস সেই ভয়েস রেইজ করব। আমরা যদি চিন্তা করি যে লেটস সে আপনি এখন ডাকসুর ইলেকশন শেষ, ভোট সব এসে গেছে, আপনি জিতছেন, আপনি কাদেরকে দেখেন অন্য অপোজিশনে যারা আছে যাদের সাথে আপনি হোপফুল, যাদের সাথে কাজ করতে চান? এখন অনেক মানুষ আছে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, কিন্তু আসলে আওয়ামী লীগ আমলে খুব হাতে গোনা গুটি কতক মানুষই আমরা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি ওইভাবে করে করছি। সো আসলে সেই সময়ের কনটেক্সটে আমার এখানে যারা বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী, কাদের হোক বাকের হোক, এদের সাথেও দীর্ঘ অভিজ্ঞতা আছে কাজ করার, কনসেনসাস বিল্ডিং করার। এইখানে যখন ডিসেম্বরে 2023-এর ডিসেম্বর 2024-এর জানুয়ারিতে 7ই জানুয়ারি নির্বাচনের আগে তখন ক্যাম্পাসে কোনো লোক নাই, ভয়ে কেউ নামে না, তখন আমরা সবগুলা পলিটিক্যাল ফ্যাকশন মিলাই 60-70 জনের একটা সমাবেশ করছিলাম রাজু ভাস্কর্যে। সো কাদের বাকের সাথে উই গো ব্যাক আ লং ওয়ে। যদি কোনোভাবে একসাথে কাজ করা লাগে সেটা খুব একটা সমস্যা হবে না, মানে কনসেনসাস বিল্ডিং করার ক্ষেত্রে বা কমন এজেন্ডা একসাথে কাজ করার ক্ষেত্রে আমার খুব একটা সমস্যা হবে না। বা ছাত্রদলের লোকজনের সাথেও ব্যাপারটা একই রকম, ছাত্রদলের মানুষজনের সাথে প্রচুর পরিমাণ কমন গ্রাউন্ড আমাদের তৈরি হয়েছে নানান সময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতির ক্ষেত্রে। এবং 5ই আগস্টের পরেও ইন কোয়েশ্চেন অফ যে ছাত্র রাজনীতির এক্সিস্টেন্স, পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করতে পারবে কিনা, ছাত্র সংগঠন ইত্যাদি ইত্যাদি। সো এখানে আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জটা হবে যে যদি এরকম একটা ছাত্র সংসদ হয় যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে ছাত্র শিবিরের লোকজনও আছে আবার আমরাও আছি, সো সেইটাও আলটিমেটলি যদি আমাকে ম্যান্ডেট দিয়ে মানুষ ইলেক্ট করে তাহলে সেটা রেজিস্ট করার জন্য ইলেক্ট করবে। সো যেই ইলেক্টেড হোক না কেন তার সাথে আসলে শেষমেশ আমার কাজ করতে হবে, এবং এই কাজ করার ক্ষেত্রে আমি কমিটেড। মানে যেই লোকটা আমার সাথে আইডিওলজিক্যালি সব থেকে বেশি দ্বিমত, আমি তারও রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্যই কাজ করব আমি। সো সেই জায়গা থেকে আসলে যেই আসুক না কেন আমি তার সাথে মিলেঝিলেই কাজ করব। পলিটিক্সে যেমন নিজের গ্রাউন্ড স্ট্যান্ড করা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল গুণ, ঠিক একইভাবে আসলে কোথায় কোথায় কনসেনসাস বিল্ডিং করা যায়, কোথায় কোথায় আসলে একই মানে কমনালিটি খুঁজে বাইর করে একসঙ্গে কাজ করা যায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর আমি একটা কথা বলতে পারি যে আমি যেহেতু অনেক ক্ষেত্রে অনেক ডিফারেন্ট অবস্থান গ্রহণ করি, তার ফলে হয়তো বোঝা যায় না, কিন্তু আমি কিন্তু কনসেনসাস বিল্ডার। মানে আমি প্রচুর পরিমাণ নানান রকম মানুষের সাথে সারা জীবন কাজ করে আসছি। সো নানান আইডিওলজির লোকজনের সাথেই কমনলি কাজ করার যেই সক্ষমতা সেটা আমার আছে। যারা এই জিনিসটা নিয়ে শঙ্কিত যে আমি যদি আসলে নির্বাচিত হই তাহলে আমি কি সবার জন্য কাজ করব নাকি আমি আইডিওলজিক্যালি যারা আমার সাথে সবচেয়ে বেশি অ্যালাইন তাদের জন্য কাজ করব, আমি শুধু তাদের বলতে পারি যে আমার ট্র্যাক রেকর্ডটা দেখেন। আমি বিভিন্ন জাস্টিসের কোয়েশ্চেনে একদম মানে নিজেদের যে পলিটিক্যাল অর্থোডক্সি, নিজের পলিটিক্যাল পোলের যে পলিটিক্যাল অর্থোডক্সি, সেগুলোকে সারা জীবন চ্যালেঞ্জ করে আসছি।
সো আমি কোনো কিছুকে অন্যায় মনে হইলে সেটা আসলে আমার সাথে আইডিওলজিক্যালি অ্যালাইনমেন্ট কতখানি সেটা চিন্তা করে তার বিরোধিতা করব না। আমার অবস্থান সবসময় জাস্টিসের পক্ষে ছিল এবং আই এম মানে বেটার কনসেনসাস বিল্ডার দেন ইউ থিঙ্ক। আর একটা জিনিস বলবো যে আসলে যেসব মানুষ, প্রচুর মানুষ গত 1 বছরে নতুন করে প্রান্তিক হয়ে উঠছে, তাদের সেই প্রান্তিকতা দূর করার একমাত্র উপায় হচ্ছে তারা যদি মানে ভোটার বুথে আসেন, তারা যাতে পোলিংয়ে আসেন, তারা যাতে নিজেদের যেই অবস্থানটা, এই অবস্থানটা তো জানানো অন্যভাবে অনেক ডিফিকাল্ট। ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে 10টা বট আইডির গালি খাইতে হচ্ছে। কোনো একজন নারী যদি মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কথা বলেন, তার ওড়না কই এই প্রশ্ন করা হচ্ছে। কোনো একজন হিন্দু যদি আসলে মন্দির কেন ভাঙা হয় এই প্রশ্ন করেন, তাকে হচ্ছে ভারতের দালাল ট্যাগ খাইতে হচ্ছে। সো দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট কনভিনিয়েন্ট ফর্ম টু রেজিস্ট, টু প্রোটেস্ট ইজ টু গো আউট দেয়ার অ্যান্ড ভোট। এইটা এনশিওর করা যে আপনার ভয়েস যাতে শোনা যায়, সেটার জন্য আপনাকে হয়তো 3-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হবে একটা দিন। আমি রিকোয়েস্ট করব সেই কাজটা মানুষ, সেই প্যারাটা মানুষ নেন এবং যারাই ভোট দেন, ভোটটা দিতে আসেন। একটা হাই টার্ন আউটওয়ালা ইলেকশন হওয়া খুব ইম্পর্টেন্ট, একটা লেজিটিমেট ইলেকশন হওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা 6 বছর পরে একটা ইলেকশন করতেছি, আমরা যদি দেখি এখানে ভোটার টার্ন আউট অর্ধেকও হয় নাই, তাহলে আসলে তার থেকে দুঃখজনক কিছু হবে না। সো গো আউট দেয়ার, ভোট ফর হুম এভার ইউ ওয়ান্ট, বাট গো আউট দেয়ার অ্যান্ড ভোট।